জাপানের এমন একটি দ্বীপ রয়েছে যেখানে একসময় ছিল শুধুমাত্র বিষধর সাপেদের রাজত্ব। এই দ্বীপে সাপেদের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর ছিল যে সাধারণ মানুষ চলাফেরা করা তো দূরের কথা, কৃষকরা তাদের নিজের জমিতে নামতেও সাহস পেত না। দ্বীপের আনাচে কানাচে এত সাপ ছিল যে মানুষ কাজ করতে গেলেই সাপের ছোবলের শিকার হতো। পরিস্থিতি এতটাই শোচনীয় ছিল যে প্রতি মাসে প্রায় 100 জনেরও বেশি মানুষ এই বিষাক্ত সাপের কামড় খেত। আর সেই বিষের জ্বালায় ছটফট করতে করতে বছরে শত শত মানুষের মৃত্যু হতো। কৃষকরা তাদের সাজানো সংসার আর চাষের জমি ফেলে প্রাণের ভয়ে শহরমুখী হতে শুরু করলো। এই দ্বীপটি মরুভূমিতে পরিণত হতে লাগলো। শয়তানের মতো এই সাপেদের হাত থেকে দ্বীপটিকে বাঁচাতে জাপানি সরকার আর বিজ্ঞানীরা এক আজব পরিকল্পনা করে। তারা ঠিক করলো প্রকৃতিকে ধ্বংস করতে প্রকৃতির সাহায্যই নেওয়া হবে। আর এরপরই তারা আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশ এবং ভারত থেকে অনেক শক্তিশালী বেজি ধরে নিয়ে গিয়ে এই দ্বীপে ছেড়ে দিল। জাপানিরা ভেবেছিল আমাদের দেশের এই বেজিরাই হবে ওই সাপদের জম। এই বেজিগুলোকে ওখানে ছাড়ার পর সেখানে যে কি ঘটেছিল তা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তবে কি এমন ঘটেছিল সেই দ্বীপে? কেন আমাদের দেশের বেজি নিয়ে গিয়ে ওই দ্বীপে ছেড়ে দিল? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত জানবেন। স্বাগতম আশ্চর্য দুনিয়ার আজকের এই বিশেষ ভিডিওতে। চলুন আজ আপনাদের নিয়ে যাই সেই রহস্যময় দ্বীপে, যার নাম আমামি ওশিমা। শুরু করা যাক আজকের ভিডিও। জাপানের বুকে এমন এক দ্বীপ রয়েছে যার গল্প শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। এই দ্বীপটির নাম হল আমামি ওশিমা। আজ থেকে কয়েক দশক আগে এই দ্বীপটি ছিল বিষধর সাপেদের স্বর্গরাজ্য। দ্বীপটি আয়তনে খুব একটা বড় না হলেও এখানে সাপেদের ঘনত্ব ছিল মাথা নষ্ট করে দেওয়ার মতো। লক্ষ লক্ষ সাপ এই দ্বীপে এমনভাবে ছড়িয়েছিল যে সেখানে পা ফেলার জায়গা ছিল না। আর এই সাপগুলো যে সে সাপ নয়, এগুলো হলো পৃথিবীর অন্যতম ভয়ানক এবং প্রাণঘাতী হাবু সাপ। এই হাবু সাপগুলো কেবল বিষাক্তই ছিল না, এদের আক্রমণ করার ধরন ছিল অত্যন্ত আগ্রাসী। দ্বীপের প্রতিটি কোণায়, প্রতিটি ঝোপঝাড়ে, এমনকি মানুষের ঘরের চালে পর্যন্ত এরা লুকিয়ে থাকত। দ্বীপের মানুষের মূল জীবন ছিল কৃষি, কিন্তু হাবু সাপের কারণে কৃষকদের জীবন হয়ে উঠেছিল জ্যান্ত নরক। যখন তারা তাদের ফসলের জমিতে কাজ করতে যেত কিংবা পশুপালন করতে যেত, তখন তাদের অজান্তেই ঝোপের ভেতর থেকে সাপগুলো ছোবল মারত। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে প্রতিদিন কেউ না কেউ সাপের কামড় খেত। প্রতি মাসে প্রায় 100 জনের বেশি মানুষ এই সাপের কামড়ের শিকার হতো। বছরে শয়ে শয়ে মানুষ এই সাপের বিষে নীল হয়ে মারা যেত। যারা ভাগ্যক্রমে বেঁচে ফিরত তাদের জীবনও হয়ে যেত পঙ্গু। প্রচণ্ড বমি বমি ভাব, বমি এবং উচ্চ রক্তচাপে ছটফট করতে করতে অনেক মানুষের করুণ মৃত্যু হতো। কৃষকরা কাজ করতে গেলে লাঠি দিয়ে মাটি পিটিয়ে পিটিয়ে চলত, তাও শেষ রক্ষা হতো না। জাপানি বিজ্ঞানীরা অনেক গবেষণার পর এই হাবু সাপের বিষের জন্য একটি অ্যান্টিভেনাম বা প্রতিষেধক আবিষ্কার করেন। কিন্তু এখানেই শুরু হয় আসল রহস্যময় সমস্যা। এই ভ্যাকসিনগুলো ছিল অত্যন্ত নাজুক, যা সংরক্ষণের জন্য হাইটেক মেডিকেল সেন্টার আর 24 ঘন্টা বিদ্যুতের প্রয়োজন ছিল। কিন্তু 1970 বা 80-র দশকে আমামি ওশিমার গ্রামীণ এলাকাগুলোতে এই ধরনের কোনো সুযোগ সুবিধা ছিল না। হাবু সাপে কাটার সাথে সাথে যদি কয়েক মিনিটের মধ্যে এই ভ্যাকসিন না দেওয়া হতো, তবে ব্যক্তিকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ত। হাইটেক সেন্টারগুলো ছিল অনেক দূরে আর রাস্তাঘাট ছিল দুর্গম, ফলে ডক্টরের কাছে যাওয়ার পথেই অর্ধেকের বেশি মানুষ মারা যেত। এই সময় সংকটের কারণে ভ্যাকসিন থাকা সত্ত্বেও মৃত্যু থামানো যাচ্ছিল না। যখন দেখা গেল কোনো কিছুতেই কাজ হচ্ছে না, তখন দ্বীপের সাধারণ মানুষ আর কৃষকরা চরম ভেজালে পড়ে যায়। তারা দেখল এখানে থাকলে আজ না হয় কাল সাপের কামড়ে মরতেই হবে। পেটের দায়ে চাষাবাদ করতে গিয়ে প্রাণ দেওয়া তো আর বুদ্ধিমানের কাজ নয়। ফলে প্রাণের মায়া নিয়ে তারা তাদের পূর্বপুরুষের ভিটে মাটি আর ফসলের জমি ফেলে কাজের সন্ধানে শহরের দিকে পালাতে শুরু করল। এক সময়ের জাঁকজমকপূর্ণ এই দ্বীপটি ধীরে ধীরে এক পরিত্যক্ত জনশূন্য মরুভূমিতে পরিণত হতে থাকল। জাপানি সরকার তখন এক মহা বিপদে পড়ে গেল। কিভাবে এই সাপ থামানো যায়? জাপানি সরকার দেখল ভ্যাকসিন বা ওষুধ দিয়ে কাজ হচ্ছে না,
তাই তারা এক অদ্ভুত পরিকল্পনা করল। তারা ঠিক করল প্রকৃতিকে কন্ট্রোল করার জন্য তারা প্রকৃতিকেই ব্যবহার করবে। এক বিজ্ঞানী আইডিয়া দিলেন এমন এক প্রাণীকে দ্বীপে ছাড়ার জন্য যারা সাপের বিষে কাবু হয় না এবং সাপকে নিমিষের মধ্যে ছিঁড়ে ফেলতে পারে। বিজ্ঞানীরা অনেক প্রাণীর কথা ভাবলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা বেছে নিলেন আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশ এবং ভারত থেকে সেই বিখ্যাত সাপখুনি যোদ্ধা বেজিকে। জাপানিদের বিশ্বাস ছিল বেজি এমন এক প্রাণী যারা সাপ মারাকে এক ধরনের প্যাশান বা আনন্দ মনে করে। 1970-এর দশকের দিকে জাপান সরকার আমাদের দেশ থেকে অনেক শক্তিশালী বেজি ধরে নিয়ে গিয়ে আমামি ওশিমা দ্বীপে ছেড়ে দিল। তাদের ধারণা ছিল এই বেজি কয়েক বছরে বংশবৃদ্ধি করবে এবং পুরো দ্বীপের হাবু সাপেদের কচুকাটা করবে। কিন্তু এখানেই ছিল সবচাইতে বড় ভুল। বিজ্ঞানীরা একটা টেকনিক্যাল বিষয় মাথায় রাখেননি। হাবু সাপ হলো নিশাচর প্রাণী যারা কেবল রাতের অন্ধকারে শিকার করতে বের হয়, আর বেজিরা হলো দিবাচর যারা কেবল দিনের আলোতে সক্রিয় থাকে। অর্থাৎ যখন বেজিরা জেগে থাকে তখন সাপ গর্তে বা ঝোপঝাড়ে ঘুমায়, আর যখন সাপ বের হয় তখন বেজিরা ঘুমানোর প্রস্তুতি নেয়। ফলে সাপে আর বেজিতে সারাদিনে দেখাই হতো না। বেজিরা দ্বীপে গিয়ে দেখল বিষাক্ত হাবু সাপের সাথে লড়াই করা জানের ঝুঁকি। কেন তারা কামড় খেয়ে মরতে যাবে, যেহেতু তারা দিনে লড়াই করতে অভ্যস্ত? তাই তারা রিস্ক নিল না। তার বদলে দ্বীপে আরও অনেক সহজ আর সুস্বাদু খাবার আছে। বেজিরা তখন সাপ খাওয়ার দূরের কথা, সাপের দিকেও ফিরে তাকালো না। তারা দ্বীপের দুর্লভ আমামি খরগোশ, ছোট ছোট পাখি আর স্থানীয় অন্যান্য প্রাণীদের ওপর হামলা শুরু করল। বেজিরা গাছের ওপর উঠে পাখির বাসা থেকে ডিম চুরি করে খাওয়া শুরু করল। 30টা বেজি থেকে কয়েক বছরে এদের সংখ্যা বেড়ে 10,000 থেকে 50,000-এ পৌঁছে গেল। পুরো দ্বীপটা এখন সাপের বদলে বেজিতে ভরে গেল। জাপানিরা যে বিপদ তাড়াতে বেজি এনেছিল, এখন বেজিরাই সেই দ্বীপের জীববৈচিত্র্যের জন্য জম হয়ে দাঁড়ালো। তারা প্রায় 15টি প্রজাতির প্রাণীকে ধ্বংস করে দিল এবং 2টি প্রজাতিকে পৃথিবী থেকে বিলুপ্ত করে দিল। পরিস্থিতি এতটাই বদলে গেল যে 2005 সালের পর থেকে জাপান সরকার নতুন এক বিশাল মিশনে নামল। দ্বীপকে এবার বেজি মুক্ত করতে হবে। তারা বিশেষ বেজি কিলার দল গঠন করল। হাজার হাজার ক্যামেরা সেট করা হলো তাদের যাতায়াত ট্র্যাক করার জন্য। ট্রেনিংপ্রাপ্ত কুকুর দিয়ে বেজিদের বাসা খুঁজে বের করা হলো। প্রায় 18 বছর ধরে টানা লড়াইয়ের পর 38,000-এর বেশি বেজিকে ধরা হলো এবং বিষ প্রয়োগে বংশ ধ্বংস করা হলো। অবশেষে 2018 সালে জাপান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল যে আমামি ওশিমা এখন বেজি মুক্ত। সবচাইতে মজার বিষয় কি জানেন? সাপের উপদ্রব কিন্তু বেজিরা কমায়নি। মানুষ যখন দেখল বেজিরা কাজের কাজ কিছু করছে না, তখন তারা নিজেরাই উদ্যোগ নিল। জাপানিরা কোটি কোটি ইয়েন খরচ করে এবং 25 বছর সময় নষ্ট করে এটাই শিখল যে প্রকৃতিকে কখনো জোর করে ধ্বংস করা যায় না। সাপেদের মারার জন্য বাইরে থেকে আনা সেই বেজিরা উল্টো দ্বীপের ক্ষতি করছিল, ওদিকে হাবু সাপেদের সংখ্যা কিন্তু কম ছিলই না। তাহলে শেষমেশেই সাপের উপদ্রব কমল কিভাবে? এর ক্রেডিট সম্পূর্ণ মানুষের। জাপানিরা বুঝতে পারল হাইটেক মেডিকেল সেন্টারের আশায় বসে থাকলে মানুষ মরতেই থাকবে। তাই সরকার বিশেষ উদ্যোগ নিয়ে দ্বীপের প্রতিটি ছোট ছোট গ্রামীণ ক্লিনিকেও এই হাবু সাপের অ্যান্টিভেনাম বা প্রতিষেধক পৌঁছে দিল। এখন আর সাপে কাটা ব্যক্তিকে ঘন্টার পর ঘন্টা রাস্তা পার হয়ে শহরে যেতে হয় না। কয়েক মিনিটের মধ্যেই তারা বাড়ির পাশের ক্লিনিকে চিকিৎসা পেতে শুরু করল। ফলে মৃত্যুর হার প্রায় শূন্যের কোঠায় নেমে এলো। বেজিরা সাপ না মারলেও মানুষরা কিন্তু দমে যায়নি। তারা সাপের স্বভাব নিয়ে গবেষণা করে এক ধরনের অত্যাধুনিক ট্র্যাপ বা সাপের ফাঁদ তৈরি করল, যা দ্বীপের চারদিকে বসিয়ে দেওয়া হলো। এই ফাঁদগুলো হাবু সাপেদের আকৃষ্ট করত এবং হাজার হাজার সাপ এই ফাঁদে আটকা পড়ে মারা পড়ল। সবচাইতে বড় কথা হলো, মানুষ এখন আর সাপের ভয়ে পালিয়ে যায় না। বর্তমানে আমামি ওশিমা দ্বীপে হাবু সাপ এবং ইঁদুর এখনও আছে, কিন্তু মানুষের তৈরি আধুনিক নিরাপত্তা ব্যবস্থার কাছে তারা এখন আর আগের মতো ভয়ঙ্কর নয়। মানুষ এখন তাদের সাথে লড়তে জানে। বেজি এনে তারা প্রকৃতির ভারসাম্য নষ্ট করে ফেলেছিল, যার মাসুল দিতে হয়েছে দ্বীপের বিলুপ্তপ্রায় প্রাণীদের।
শেষ পর্যন্ত মানুষ নিজের বুদ্ধি আর বিজ্ঞানকে সঠিক উপায়ে ব্যবহার করেই জয়ী হয়েছে। তাই মনে রাখবেন, প্রকৃতির সাথে লড়াই করে নয়, বরং প্রকৃতির নিয়ম মেনে চলাই হলো আসল বুদ্ধিমত্তা। প্রকৃতিকে কন্ট্রোল করার কোনো কৃত্রিম পথ নেই। প্রকৃতির নিয়ম ভাঙলে তার মাসুল দিতেই হয়। আমামি ওশিমার এই কাহিনী জাপানিদের জন্য এক চিরস্থায়ী শিক্ষা হয়ে থাকবে। আশ্চর্য দুনিয়ার আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।